আমি সবসময় বলি জীবনে যদি আমি পিছনে ফিরে যেতে পারতাম তাহলে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যেতাম। কারণ এইচএসসি 27 তোমরা যারা আসছো এখন, এটা এমন একটা সুন্দর সময়, এখান থেকে তুমি যা ডিসিশন নিবা, যেই স্বপ্ন দেখবা সেটা পূরণ করার সুযোগ, সময় সব কিছুই তোমার হাতে আছে। তুমি যদি চাও আমি মেডিকেল টপার হব, তুমি চাইলে মেডিকেলে টপ করতে পারো। তুমি যদি চাও না আমি বুয়েটে পড়বো, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমি ভালো করব, তুমি চাইলে সেরকম চুজ করতে পারো। তুমি যদি চাও না আমি ভার্সিটিতে পড়বো, তুমি চাইলেই সেটা চুজ করতে পারো। তোমার স্বপ্ন যা চায়, মন যা চায়, তুমি সেগুলো পূরণ করার সুযোগ, সময় সব কিছু আছে। সো ক্যারিয়ারের যে কোনো ডিসিশন তুমি এই সময়ে নিতে পারো। কিন্তু সমস্যা হলো তারপরেও 50% শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় ফেল করবে। তারপরেও এখান থেকে প্রায় 50% শিক্ষার্থী যারা এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, এইচএসসিতে গিয়ে জিপিএ 5টা মিস করবে। অথচ পুরো জার্নিটা সে জানে, এটার শেষ প্রান্তে কী আছে এটাও সে জানে, তারপরেও করবে। প্রত্যেকবার 50% শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় ফেল করে। মানে যদি 1 লক্ষ, আমাদের 1.5 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেয়, মোটামুটি 70-80 হাজার শিক্ষার্থী কিন্তু ফেল করে। কেন? সারাটা জীবন কেন এরকম মিডিওকর চিন্তাভাবনা থাকবে? সারাক্ষণ কেন এরকম দুর্বল স্টুডেন্টের মতো থাকবা? সারাক্ষণ কেন কলেজে সারভাইভ করবা? কেন কলেজের পরীক্ষা তোমার জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, যেখানে এইটা হচ্ছে নিজের শো অফের বিষয়, এটা হচ্ছে নিজেকে পারফর্ম করার বিষয়, দেখানোর বিষয় অন্যদের থেকে, যে দেখো ভাইয়া কি পড়াশোনাটা করেছি আমি, সবাইকে কি ভাবা পাওয়ার বিষয় সবার কাছ থেকে। তুমি পরীক্ষা পেলে তো খুশি হবা। তাহলে সেই সুযোগ সব কিছু থাকা সত্ত্বেও আমরা কেন এগুলো করতে পারি না? আজকে আমি চেষ্টা করব তোমাদের লাইফে একটা ট্রান্সফর্ম ঘটানোর। 1 মাসের মধ্যে আমরা যেন সুন্দর একটা চ্যালেঞ্জ নিয়ে নিজেকে আসলেই একটা দুর্বল মেরে স্টুডেন্ট থেকে একটা অ্যাক্টিভ, এনার্জেটিক, সবল স্টুডেন্ট, যে পুরো কলেজ লাইফে থ্রাইভ করবে এবং শুধু সারভাইভ করবে না, সে লিড দিবে। যার মেডিকেল স্বপ্ন থাকবে, যার বুয়ের স্বপ্ন থাকবে, যার ভার্সিটির স্বপ্ন থাকবে, কিংবা যে কোনো জায়গায় সে সেরা কিছু করবে, সেরকম একটা স্বপ্ন থাকবে, তার একটা সুন্দর প্ল্যান দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে বুঝতে হবে কেন একটা শিক্ষার্থী সবসময় দুর্বল থাকে। একটা শিক্ষার্থী এই কারণে দুর্বল থাকতে পারে, সে অটিজম আক্রান্ত, অর্থাৎ আমরা বলি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ওই রকম ফিজিক্যাল, মেন্টাল যদি কোনো সমস্যা থাকে সেটা একেবারে ভিন্ন ব্যাপার। কিন্তু আমাদের নিশ্চয়ই বেশিরভাগ শিক্ষার্থী এরকম বোকা না, এরকম আমরা দেখি না। তাহলে সব কিছু বোঝা সত্ত্বেও শিক্ষার্থী কেন খারাপ করবে? প্রথম কারণ আমরা যেটা দেখতে পাই সেটা হলো একটা ভ্রান্ত বিশ্বাস। আমাদের ভ্রান্ত বিশ্বাসের বৃত্তের মধ্যে আমরা বন্দী। ব্যাপারটা কীরকম? ছোটোবেলা থেকে আমরা জেনে আসি আমি তো ফিজিক্স পারি না, আমি তো কেমিস্ট্রি পারি না, আমি তো বায়োলজি পারি না। আমি এখনও যদি তোমাদের জিজ্ঞাসা করি তোমরা কোন বিষয়ে দুর্বল, ভাই আমি কেমিস্ট্রিতে, ফিজিক্সে, বায়োলজিতে দুর্বল, আমার বায়োলজি মনে থাকে না। এই যে একটা বিষয়, আমি তোমাদেরকে বলতে চাই, তুমি কয়দিন ফিজিক্স করেছো, কয়দিন কেমিস্ট্রি করেছো, কয়দিন বায়োলজি করেছো, কয় মাস টানা ফিজিক্স পড়ে বলেছো ভাইয়া যে আমি পারি না, কয়টা ম্যাথ সলভ করে বলেছো ভাইয়া এটা আমার কাছে কঠিন লাগে, কয় ঘন্টা সময় দিয়ে ক্লাস করে প্রুভ করেছো যে আমার কাছে ভাইয়া এটা আমার দ্বারা হবে না। আন্দাজে নিজে নিজে ছোটোবেলা থেকে বলে আসছে। ছোটোবেলা থেকে আমাদের কারোকে বলা হয় তুমি অনেক মেধাবী। আমরা কি করি? ও সায়েন্সে চলে যায়, ও আরও বেশি পারফর্ম করার চেষ্টা করে, ও আরও বেশি ভালো করার চেষ্টা করে, বিনিময়ে ও আরও বেশি ভালো করে, সবাই ওকে বাহাবা দেয়, সবাই বলে ও অনেক মেধাবী, ও নিজেও বিশ্বাস করে অনেক মেধাবী। আমিও তো নিজেকে অনেক মেধাবী বিশ্বাস করি। আমি মনে করি যে কোনো প্রেক্ষাপটে আমি যদি ভালোভাবে প্রিপারেশান নিয়ে আমি টিকে আসতে পারবো। আর অনেক শিক্ষার্থী সবসময় ভাইয়া আমি তো দুর্বল, আমি তো দুর্বল, আমি তো দুর্বল। কিন্তু দেখো, তুমি এসএসসিতে দুর্বল, তার সাথে তোমার এইচএসসি পড়ালেখা না করার কি সম্পর্ক? তুমি ওইখানে ভালো রেজাল্ট করনি, তার সাথে তুমি এইচএসসি কলেজ লাইফটা নষ্ট করার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। বরঞ্চ তুমি অ্যাডমিশানে কি করবা সেটা নির্ভর করবে তুমি এইচএসসি লাইফে কি করতেছো। এই জন্য ভাইয়া তোমাদের হাতে এখন সেই চরম সুযোগটা এসেছে নিজের এই ভ্রান্ত বিশ্বাসটা ভাঙ্গার, নিজের সম্পর্কে ভুল ধারণাটা ভাঙ্গার, এই নেতিবাচক চিন্তাকে বাদ দিয়ে দেওয়ার, সাবকনসিয়াস মাইন্ড থেকে এটাকে দূর করে দেওয়ার, প্রমাণ করে দেখানোর যে না এক্স্যাক্টলি আমি যদি ঠিকভাবে পরিশ্রম করে দেখি তাহলে ইনশাল্লাহ আমি পারি। সেজন্যই ভাইয়া তোমাকে বলতেছি 1 মাস সময় দাও ভাইয়াকে। 1 মাস কথাটা শুনো, 1 মাস নিয়মটা মেনে দেখো না।
একটা মাস পরিবর্তন করে দেখো যে কতটা ভালো লাগে। দ্বিতীয়ত, আমাদের অনেক শিক্ষার্থী সুবিধা বঞ্চিত, অনেক শিক্ষার্থী সুবিধা বঞ্চিত। এর কারণ কি? আমরা অনেকেই গ্রামে থাকি। কয়জন আমরা মেডিকেলের একটা ভাইয়ার কাছে পড়েছি, কয়জন আমরা বুয়েটের ভাইয়ার কাছে অ্যাক্সেস পাই, এখন হয়তো টুকটাক পাচ্ছি, আগে কয়জন পেতাম, তাই না? পাই না আমরা কখনো। গ্রামে যে স্কুল টিচার ছিলেন, লাইক কলেজ টিচার ছিলেন, বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে আমরা পড়েছি, সেগুলোতে হয়তো ভালো নিয়ম কানুন নাই, ভালো সার্ভিস নাই, ভালো কাউন্সিলিং নাই, ভালো শিক্ষকরাও অতটাও মনোযোগ দেন না, অতটাও পরিশ্রম করেন না, শিক্ষকরাও কোনো মতে তাদের মতো করে চলেন, আমরাও কোনো মতে আমাদের মতো করে চলে আসছি। সেই হিসাবে আমাদের ভীষণ রকমের বেসিক দুর্বল, বিষম রকমের ছোটো ছোটো বাচ্চা পড়াশোনা আমরা পারি না। সাধারণ ইংলিশ জিকে তো আমরা খুবই দুর্বল, পড়িনি এই জন্য। তাহলে আমরা সুবিধা বঞ্চিত ছিলাম, এটা তো সত্যি কথা। কিন্তু বর্তমান যুগে এসে কি এই অজুহাত দেওয়ার সুযোগ আছে? কোনো রকম সুযোগ নেই। এখন তুমি ডিএমসিএন ভাইয়ার কাছে, আমার কাছে সরাসরি পড়তে পারছো, পুরো এইচএসসি লাইফে প্রজেক্ট ডিএমসিএনে তুমি আমার কাছে সরাসরি পড়তে পারছো 27 ব্যাচ। তুমি বুয়েটের ভাইয়ার কাছে পড়তে পারছো, তুমি মেডিকেল ভাইয়াদের কাছে মেডিকেল অ্যাডমিশন কোচিং করার সুযোগ পাচ্ছ, অফলাইনে অনলাইনে সবখানে। সো এখন আর আসলে ওই আগের মতো পারেনি, হয়নি, ওই কথা বলার এখন আর সুযোগ নেই। এখন সময় এসেছে এটা ভাঙ্গার। তৃতীয়ত হলো ভাই, আমরা দ্রুত ফলাফল আশা করি। ধরো তুমি খারাপ স্টুডেন্ট, এটা কীভাবে বুঝো? তুমি বুঝো বিকজ অফ তুমি তোমার ক্লাসের টপারকে দেখো, কয়েকজনকে দেখো যে টপ করে যারা, ওরা খুব ভালো রেসপন্স করে, ও খুব চটচট করে উত্তর দিয়ে ফেলে, এবং এমন এমন কথাবার্তা বলে, এমন এমন শব্দ উচ্চারণ করে যেটা তুমি কোনোদিন শুনো নাই, আমি কোনোদিন শুনি নাই। তো তখন তোমার মাঝে মাঝে মনে হয় যে আসলেই তো আমি তো একদমই পিছিয়ে। দেখো ভাইয়া, যে ছেলে মেয়েকে তুমি দেখতে পাচ্ছ ভালো করে, তোমরা জানো যে ক্লাস 9-10-এর পোলাপাইনা মেডিকেল স্টুডেন্টের কাছে পড়ে। তোমরা জানো এইচএসসি 27 ব্যাচে আমরা 5 অধ্যায় শেষ করতেছি এরকম। অর্থাৎ ওরা যেদিন থেকে ওদের রেজাল্ট দেয় না, কলেজে ভর্তি হয় না, তার আগ থেকে ও প্রজেক্ট ডিএমসিএনে আমার কাছে ভর্তি হয়েছে। এবং এটা কি একটা, এর আগে 25, এর আগে 24, তারপরে 26, এরা একদম শুরু থেকে, প্রথম দিন থেকে কলেজে পড়াশোনা শুরু করেছিল একটা মেডিকেল ভাইয়ার কাছে। তোমরা তো যাদেরকে দেখতে পাচ্ছ, তারা হয়তো এমন স্কুলে পড়ে যেখানে বিভিন্ন রকম কারিকুলার অ্যাক্টিভিটিসের চর্চা করা হয়। তারা হয়তো এমন ফ্যামিলিতে থাকে যে নানা রকম জার্নি করে, ট্যুর করে, বাবা মা ওইরকম শিক্ষিত বলে তারা ওইরকম এক্সপোজার পায়, তাদের জ্ঞানগর্ভ আলোচনা হয়। তোমার আমার বাসায় কয়দিন জ্ঞানগর্ভ আলোচনা হয়? তোমার আমার বাসায় কয়দিন গঠনমূলক কনস্ট্রাকটিভ আলোচনা হয়? আমাদের সারা জীবন আমরা শুনে এসেছি শুধুমাত্র ধমক, বাবা মায়ের ঝগড়া, এই অর্থনৈতিক কোন্দল, টাকা পয়সা দিতে পারি না, টানপোড়ন। আমরা কয়দিন এরকম জ্ঞানগর্ভ আলোচনা শুনেছি? কয়দিন আমরা দেখেছি আমাদের পারিবারিক বিতর্ক হয়েছে? কয়দিন সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা হয়েছে? কয়দিন আমাদের ইংলিশ ডিবেট হয়েছে আমাদের পরিবারে? হয়েছে কোনো দিন? হয় নাই। তো এই জন্য মনে রাখতে হবে যে আমরা দ্রুত ফলাফল এটা আশা করতে পারি না। তো তোমাকে মিনিমাম পুরো কলেজ লাইফের ফার্স্ট ইয়ার পুরো পরিশ্রম করতে হবে। তুমি যদি 8 বছর দুর্বল থাকো, 8 মাস তো সময় দিতে হবে। তুমি যদি গত 3 বছর দুর্বল পড়াশোনা করনি, মিনিমাম 6 মাস তোমাকে সময় দিতে হবে। 6 মাস পরে তুমি রেজাল্ট দেখা শুরু করবা। 6 মাস পরে তুমি দেখতে পাবা, হ্যাঁ, ও যদি একটা প্রশ্নের উত্তর দেয় ওই সিলেবাসে, অন্তত বইয়ের ভিতরে থেকে আমি ওই প্রশ্নটার উত্তর দিই। হয়তো আমি আউট প্রশ্ন এখনও পারি না, আমি ওইটা পারি। এরপরে পুরো 2 বছর শেষে তুমি দেখতে পাবা একাডেমিকে, ওর সাথে আমারও জিপিএ 5, ওরও জিপিএ 5। মেডিকেল অ্যাডমিশনে তুমি যদি আরও 3 মাস ভালো করে পরিশ্রম করা, তখন দেখতে পাবো তুমি ওকে টপকে গিয়ে বা ওর সমান করে ঢাকা মেডিকেল কলেজে এসেছো। কিছু কিছু শিক্ষার্থী তো এমনিতেই ঢাকা মেডিকেল কলেজে পাবে, ওর বাবা মা ডাক্তার, আমাদেরকে কল দিয়ে বলে এখন থেকে ও ফার্স্ট ইয়ার থেকে প্রাইভেট পড়ে, কোচিং করে, এবং যেই সেই না কিন্তু কোয়ালিটি এডুকেশান। বাবা মা যেমন সচেতন, রিসোর্স ওইরকম দেয়, আর আমি তুমি একটা বই কিনতে পারি না, গাইড কিনতে পারি না ঠিক মতো, তারা ওইরকম গাইড, নোট থেকে শুরু করে হাই কোয়ালিটি কি পড়াশোনা এনভায়রনমেন্ট দেয়, আলাদা পড়ার পরিবেশ, তারপরে আলাদা টিচার, আলাদা পুষ্টিকর খাদ্য, এগুলো তো দেয়। এটা কি অবহেলা করার কোনো সুযোগ আছে? সো এইগুলো ওকে নারিশ করে করে, ওর বৃদ্ধি করে করে ও 8 বছর 10 বছর এই পর্যায়ে এসে পৌঁছাইছে। তোমার ওর সাথে কম্পিটিশনেরও দরকার নেই, ওর চিন্তা করারও দরকার নেই। কিছু শিক্ষার্থী এমনিতেই মেডিকেলে চান্স পেয়ে যাবে, ও এইচএসসি 27 হোক, ও তারপরেও মেডিকেলে চান্স পেয়ে যাবে। কিন্তু সেটা তোমার চিন্তা করার দরকার নেই। তোমার চিন্তা করার দরকার যে বাকি সিটগুলোতে তো আমার একটা সিট সুযোগ আছে, সেটা আমি করব। এই জন্য
দ্রুত রেজাল্ট দেখার কোনো সুযোগ নাই, হঠাৎ করে কম্প্যারিজন করে ফেলার কোনো সুযোগ নাই। পারিবারিক অবস্থা খুবই ভিন্ন। তোমার পরিবারে তোমার বাবা মা যে শব্দ কোনোদিন উচ্চারণ করে না নিজেদের মধ্যে, যে একটা ভালো কথা কোনোদিন হয়তো নিজেদের মধ্যে বলে না, সেই কথাই তুমি ওদের পরিবারে হয়তো হয়। তোমার পরিবারে ওইরকম একটা মুমেন্ট কোনোদিনও ক্রিয়েট হয় নাই হয়তো জীবনে কোনোদিনও, যেটা ওই পরিবারের মধ্যে এটা রেগুলার একটা ব্যাপার, গেট টুগেদার একটা রেগুলার ব্যাপার, পারিবারিকভাবে একটা কি পার্টি করে এটা একটা রেগুলার ব্যাপার, পরস্পরের মধ্যে সামঞ্জস্য সমঝোতা উদযাপন এগুলো একটা রেগুলার ব্যাপার, এগুলো একটা উৎসব, যেটা আমাদের সবার হয়তো সেরকম সৌভাগ্য হয় না। কম্পেয়ার করার কোনো দরকার নেই। তোমার লাইফ, তোমার ডিসিশন, তোমার জীবন তোমার মতো করে সুন্দর করে তোমার যেভাবে পারফেক্ট সেভাবে গোছাইতে হবে। এরপরে হচ্ছে আমাদের গাইডলাইন ছিল না, আমরা কখনো জানতামই না যে এরপরে আমাদের কি করা উচিত। ওরা ক্লাস 8-9-এ পড়ে, ওরা এখন থেকে মেডিকেল ভাইয়ার পিছনে থাকে যে ভাইয়া আমার এরপরে কি করা উচিত, এরপরে আমরা কিভাবে যাব। এখন তোমরা অনেকে জানোই না যে এসএসসির একটা জিপিএ মার্কের উপর একটা গুরুত্বপূর্ণ মার্ক আছে, আমাদের 100 মার্কের মধ্যে 50 মার্কই হচ্ছে এসএসসির জিপিএর উপর। তোমরা সব জানো না। বহু শিক্ষার্থী আমাকে কমেন্ট করে এসে ভাই আমার 3.58 আমি কি চান্স পাবো মেডিকেলে? বেটা তুই তো মেডিকেলে ভর্তি পরীক্ষায় দিতে পারবি না, তাই না? তোমরা তো মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবা না। সো তোমরা কিভাবে এই জিনিসটাই মানে হলো আমরা জানতাম না, এটা হলো মেইন কথা। আমি কাউকে দোষ দিব না, আমরা জানতাম না। সো আমাদের গাইডলাইনের প্রচুর অভাব ছিল যে কিভাবে পড়তে হবে, কিভাবে ওভারঅল পারফর্ম করতে হবে। আমি আমার প্রজেক্ট ডিএমসিএন ওদেরকে যখন জিজ্ঞাসা করলাম, ওরা কেউই আজ পর্যন্ত কোনোদিন সিকিউ ফিডব্যাক দেয়নি, অর্থাৎ ওদের কখনো সিকিউ কেউ প্র্যাকটিস করতে হয়। এটারও যে শেখার ব্যাপার আছে, এটাও যে ইমপ্রুভের ব্যাপার আছে, এটাও যে প্রেজেন্টেশনের ব্যাপার আছে, এটা হয়তো ওদের টিচার কখনো ওদেরকে শেখায় নাই। ওদেরকে কোনো ওরা ভাইয়া পাইছে কই? ওরা তো ভাইয়াই পায় নাই, টুকটাক একটু ব্যাচে পড়ছে, একটু ইয়ে করছে, তাই না, টেনে টুনে। সো ও এইসব সুযোগ পাবে কই? কোথায় তুমি এরকম পাও তো তোমাকে সিকিউ তোমাকে বুঝায় যে এটা এভাবে লেখো, এমসিকিউ বুঝায় যে এটা এভাবে লেখো, চিত্র এভাবে এঁকে দেয় যে এভাবে করলে তোমার পারফেক্ট হবে, গ্রাফ এভাবে এঁকে দেয় যে এভাবে করলে পারফেক্ট হবে। কয়জন এরকম সুযোগ সুবিধা পায় যে এই গাইডলাইন ফলো করলে তোমার জন্য মেডিকেলটি স্মুথ হবে, তোমার জন্য এগুলো সহজ হবে? এখনই না ভাইয়া তোমাদেরকে বলতেছি, 2019 সালে কি ভাইয়া ছিলাম? ভাইয়া নিজেই তো মেডিকেল ভর্তি পরীক্ষার্থী, তাই না? সো এই জন্য আমাদের অনেকের গাইডলাইনের পর্যাপ্ত পরিমাণে অভাব ছিল। এখন কথা হলো ভাইয়া ছিল এই কথাটা বলে তো আমরা পার পেয়ে যাব না। আমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাই আমাকে কিন্তু সবার সাথেই কম্পিট করতে হবে। প্রত্যেক কলেজের প্রথমের সাথে, প্রথম 10 জনের সাথে ধরো, বিভাগীয় প্রথমের সাথে, বোর্ডে প্রথমের সাথে হোক, ইউনিয়ন পর্যায়ে ট্যালেন্ট পুল বৃত্তি পাওয়া স্টুডেন্টের সাথে হোক, সবার সাথে আমাকে কম্পিট করতে হবে। এটা একটা ন্যাশনাল লেভেলের গেম। সো ন্যাশনাল লেভেলে কিন্তু আমার সবার সাথেই আসতে হবে। এজন্য দুর্বল থাকা এখানে এখন আর কোনো সুযোগ নাই। এখন রিসোর্স আছে, যে কেউ চাইলে যে কোনো ইনফরমেশন রিট্রিভ করতে পারে। সো এআই আসছে, চ্যাট জিপিটি, জেমিনার মতো জিনিসগুলো তোমাদেরকে ভরে দিচ্ছে, একদম এক্সপার্ট। তাহলে ওইগুলো যদি আমরা কাজে না লাগাই, ভালোভাবে নিজেকে গড়তে না পারি, তাহলে আর কী লাভ হলো? সমস্যা হলো আমরা ডিস্ট্র্যাক্টেড। আগেও বলেছি 50% শিক্ষার্থী আবারও ফেল করবে, 50% জিপিএ 5 মিস করবে, মেডিকেলেও ফেল করবে। এটা একটা সিলসিলা, এটা একটা কি বংশগতির মতো, এটা একটা চলতে থাকবে। কিন্তু এটাকে যদি তুমি স্টপ করতে চাও, তোমাকে পরিবর্তন করতে হবে যে যদি একজন চান্স পায় সেটা আমি। এটার জন্য এখন থেকে 1 মাস বর্তমান সময়ে যে সমস্যাগুলো স্টুডেন্টরা যে জায়গাগুলোতে হেরে যাচ্ছে সেগুলো বাদ দিয়ে তোমাকে এমন একটা সুন্দর চ্যালেঞ্জে আগাইতে হবে যেটা তোমার লাইফটা পুরো চেঞ্জ করে দিবে। আমরা প্রথমে আইডেন্টিফাই করব যে 1 মাস আমরা একটা বিষয় সম্পর্কে ভালো আইডিয়া পেতে চাই। এটা 1 সপ্তাহে যথেষ্ট হয়ে যায়। তারপর 1 মাস একটা বিষয় সম্পর্কে পড়তে চাই আমি বলবো যে তুমি চাইলে এখানে 2 বিষয় ইনক্লুড করতে পারো। এই পুরো 1 মাস যতক্ষণ আমি পড়ছি ততক্ষণ আমি ফোন চালাবো না। ক্লাস ভিন্ন সময়, পড়াশোনা ভিন্ন সময়। ক্লাসের সময় অনলাইন ফোন, এর বাইরে আমার ফোনের দরকার না যদি আমি অনলাইনে করি। এবং এখানে আমি প্রত্যেক দিন 2 থেকে 2.5 ঘন্টা যে বিষয় ভাইয়া পারি না, আমি ফিজিক্স পারি না, কেমিস্ট্রি পারি না, বায়োলজি পারি না, দুর্বল, আমি কি করব? সুন্দর করে প্রজেক্ট ডিএমসিএনের ক্লাসগুলোতে চলে যাব। ক্লাসগুলোতে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করব। তুমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা করো। সো এরকম তুমি সুন্দর করে প্রথম থেকে ক্লাসগুলো করবা। ধরো তুমি বোটানি পড়তে চাও, সো বোটানি তোমার জীববিজ্ঞানে ভয় লাগে, তুমি সুন্দর করে এই 5টা ক্লাস করবা। এগুলো প্রত্যেকটা করতে তোমার 2 ঘন্টা সময় লাগবে।
এবং একটা ক্লাস করার পর পরের দিন তুমি আর করবা না, তুমি আরেক দিন পড়বা। দেখো তোমার হাতে ভাইয়া এখন পর্যাপ্ত পরিমাণে সময় আছে। 1 মাস এক্সপেরিমেন্ট করলে কিছু যায় আসে না, তুমি এমনিতেও 3-4 মাস পড়বা না, না পড়লেও ভালো করা যায়। কিন্তু তুমি পড়তেছো, তুমি নিজেকে আসলে গুছাচ্ছ যে আমার যে ভয়, আমার যে দুর্বলতা, এটা তো আমাকে কাটাইতে হবে। আমি যে একটা ভালো স্টুডেন্ট, অ্যাকচুয়ালি একটা জেনুইন স্টুডেন্ট, সেটা তো আমাকে দেখতে হবে। একটা ক্লাস করবা, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টার মতো। সো 2 ঘন্টা তুমি ক্লাস করলা, এবং এখানে ভাইয়া তোমাকে ক্লাসগুলোতে বুঝাবো। আগে তোমার আসলে বুঝতে হবে যে আসলে আমাকে কি পড়তে হবে, কীভাবে পড়তে হবে, না হলে কিছু পারবা না। সত্যি কথা হলো এইটা, যতক্ষণ না এক্সপ্লানেশন না বুঝতেছো অযথা পারবা না। এখানে যখন তুমি যে শব্দগুলো তোমার মনে হচ্ছে যে ভাই আমি পারি না, যে শব্দগুলো তোমার মনে হচ্ছে যে ভাই আমি বুঝতে পারিনি, যে শব্দগুলো মনে হচ্ছে আমি অর্থ জানি না, যে শব্দগুলো মনে হচ্ছে আমি নতুন, সেগুলো সার্চ করবা না, লিখে রাখবা খাতায়, সুন্দর করে নোট করবা যে এই শব্দগুলো আমি একদমই বুঝতেছি না, এই লাইনটার অর্থ কি আমি সেটা বুঝতেছি না। এরপরে তুমি ইন্টারনেট, চ্যাট জিপিটি, এআই এর সহায়তায়, ভাইয়াও তোমাকে হেল্প করব, এগুলোর এনে দিলে তুমি ভাইয়াকেও প্রশ্ন করতে পারবা যে ভাইয়া দেখেন এই ক্লাসগুলো করেছি, আমাকে বলেন এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি, আমি তোমাকে এই সাপোর্টটা দিব ইনশাল্লাহ। সো এখানে তুমি এভাবে এইটা করলে একদিন ক্লাস, পরের দিন ক্লাস না, পড়াশোনা। এবং তুমি যখন 2.5 ঘন্টা পড়ছো, এই সময়টাতে বই মানে পিঠ অবশ্যই টেবিল থেকে উঠানো যাবে না, বই থেকে চোখ সরানো যাবে না, এরকম। হ্যাঁ, তার মানে কি সবসময় 2.5 ঘন্টা তো তুমি একত্রে থাকতে পারবে না, ধরো 40-45 মিনিট করে, তারপরে একটু রেস্ট নিয়ে আবার এটা। কিন্তু একটু রেস্ট মানে উঠে যাওয়া না, পড়ার টেবিলে তোমাকে 3 ঘন্টা থাকতে হবে। 2-2.5 ঘন্টার অভ্যাস তো তোমাকে করতেই হবে, মিনিমাম 2 ঘন্টা পড়ার টেবিলে ধরে রাখতে হবে। এটা তোমার প্রথম সপ্তাহের মূল কাজ, যে 2 ঘন্টা আমার পড়ার টেবিলে আমাকে ধরে রাখতে হবে। কোনোভাবে আমার ফোন, আমার ডিস্ট্রাকশন, আমার সোশ্যাল মিডিয়া কিচ্ছু আমাকে নষ্ট করতে পারবে না। এই প্রমিসটা নিজের মধ্যে করে ধরে রাখতেই হবে। এবং 2 ঘন্টা ক্লাস, এরপরে 2 ঘন্টা যে ভাইয়া কি কি পড়াইছে ওই টপিকটা ধরে 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 পড়বা। এরপর আরেকটা ক্লাস আবার ধরে 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 পড়বা, আরেকদিন আবার আরেকটা ক্লাস আবার ধরে 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 পড়বা। আর তোমার যদি এখন হাতে আরও বেশি সময় থাকে, তাহলে তুমি সকালবেলা ক্লাসটা করো বিসমিল্লাহ বলে, করে সন্ধ্যা, বিকালবেলা এবং সন্ধ্যাবেলা এটা পড়ো যে আমি এই জীববিজ্ঞান পড়ে দেখব, আমি আসলে বুঝে দেখব যে কী আছে জীববিজ্ঞানে আমার। সো এই ক্লাসগুলো করে ফেলো। করার পরে এখানে একটা এক্সাম আছে, 100 মার্কের একটা এক্সাম আছে, এক্সামটাতে ক্লিক করবা, করে এক্সামটা দিয়ে দেখবা আমি এক্স্যাক্টলি কত মার্ক পাই। এখানে আমার স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে 250 স্টুডেন্ট, ওদের র্যাঙ্কিং দেওয়া আছে যে ওরা কত মার্ক পাইছে। হাইয়েস্ট মার্ক বোধ হয় 95-6। সো এই 100-র মধ্যে আমি এক্স্যাক্টলি কত মার্ক পাই সেটা তুমি দেখবে, যে ওইখানে তখন তুমি বুঝতে পারবে তোমার পজিশান কত। তোমার একটা ভ্রান্ত ভুল ধারণা কাটবে যে আমি পারি না, এটা তো হয় না। একই জিনিস তুমি যদি মনে করো না ভাই আমি জুলজি পড়তে চাই, আসো জুলজিটা পড়ো, একইভাবে প্রথম 1, 2, 3, 4 অধ্যায় 5টা ক্লাস করো, আবার পড়ো, দেখো তুমি পারো কিনা, সত্যিকার অর্থে তুমি হয় কিনা। এটা তুমি এটার জন্য এই পুরোটুকু 1 মাস কাটাও, বাকি তোমার সব কিছু চলুক, এই পুরোটুকু 15 দিন 1 মাস করো। অথবা ভাইয়া এটা মনে হচ্ছে আমি পদার্থবিজ্ঞানে দুর্বল, তো আসো পদার্থবিজ্ঞান পড়ো, 2টা অধ্যায় পড়ো না, ভৌত জগত পরিমাপ, এটা সুন্দর করে ভেক্টরের ক্লাস 1, 2, 3, 4, 5 করো, তারপর আবার পরীক্ষা দাও। না ভাই আমি এইটা করব না, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র করতে চাচ্ছ, আসো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা সুন্দর করে করে দেখো যে প্রত্যেকটা সুন্দর করে ম্যাথ, প্রত্যেকটা বিষয়ের নিয়ম কানুন এগুলো তুমি পারো কিনা, আসলে তুমি ফিজিক্সের তত্ত্বগুলো বুঝো কিনা, সমানুপাতিক ব্যস্তানুপাতিক এগুলো তুমি বুঝো কিনা। ওকে, সেমভাবে ভাইয়া এটা না আমার রসায়ন পছন্দ, আসো রসায়নের সমস্যা, আসো রসায়ন ক্লাস করো, সুন্দর করে 10টা ক্লাস দেওয়া আছে, এক অধ্যায়েরই, রসায়নের অধ্যায় এক একটা এত বড় বড়। সো 5টা ক্লাস করবা, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, একটা পরীক্ষা দিয়ে দেখবা যে কত মার্ক পাও, 75 মার্কের পরীক্ষা এগুলো। আবার একটা কাজ করবা, আবার 75 মার্কের ওদের পরীক্ষা একটা অ্যাড হবে, ওদের মাত্র এটা শেষ হইল আজকে, সো এটা অ্যাড করে দিব। এবার তুমি এটা দিয়ে দেখো। তোমরা যারা এই চ্যালেঞ্জ দিতে চাও, ভাইয়াকে শুধু মেসেজ দিবা, যে কোনো একটা বিষয় তুমি পাবা, ভাইয়াকে মেসেজ দিবা, ভাইয়া এই ক্লাসগুলোর 10টা ক্লাস তোমাকে দিব, সেটা বায়োলজির 10টা ক্লাস দিব, ফিজিক্সের হোক 10টা ক্লাস দিব, রসায়নের হোক 10টা ক্লাস দিব। তুমি এই ক্লাসগুলো বিনামূল্যে করতে পারবা, এগুলো ওরা 5,750 টাকা দিয়ে দিচ্ছে, তুমি বিনামূল্যে করতে পারবে, এটাই পাবা তুমি, এর বেশি আমার দিব না, এটা তো ওদের অধিকার তাই না, বাকিটুকু ওরা পাবে। আর তোমরা যারা চাচ্ছ যে ভাইয়া
এটা আমি সারা এইচএসসি লাইফেই এই গাইডলাইনে চাই, এরকম একদম পুরা কমপ্লিট চাই তোমার জন্য। ভাইয়ার এই কোর্সটা পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেলের জন্য মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে, এইচএসসি একাডেমিকও পড়াশোনা আছে, গাণিতিক পড়াশোনা আছে, সিকিউ এমসিকিউ সলভ আছে, আবার মেডিকেলের জন্য প্রশ্ন ব্যাংক সহ মেডিকেলের লাইন বাই লাইন দাগানো ব্যাপার। তাহলে মূল বই ভিত্তিক মেডিকেল বেসড এইচএসসি একাডেমিক প্রিপারেশন, তোমার এইচএসসিও কাভার হবে, মেডিকেলও কাভার হবে, ওইখানে যেন তুমি এগিয়ে থাকো, এটা যাদের স্বপ্ন বেশি তাদের জন্য। সো ওই জায়গায় তুমি এই পুরো কোর্সটা পাবা 2 বছরের জন্য 5,750 টাকা, সাথে ভাইয়ার ওয়েব অ্যাক্সেস, এক্সাম, আমাদের যে মার্কড বুক, এক্সট্রা ইনফোশিট, এমসিকিউ প্র্যাকটিস, এগুলো তো আছেই। সবগুলো ক্লাস দেখছো, রেকর্ড আছে, ওদের একটা সাইকেল শেষ হয়েছে, মাত্র একটা অধ্যায় করে শেষ হয়েছে, এখনও বিশাল অধ্যায় বাকি। সো আমরা পুরো ফার্স্ট ইয়ার ফাইনাল পর্যন্ত তোমার এখানে পুরো সিলেবাস শেষ করব, এবং সেকেন্ড ইয়ারে তোমার পুরো সিকিউ এমসিকিউ প্রেজেন্টেশন সহ একটা জেনুইন এইচএসসি পরীক্ষা দিবা, একটা জেনুইন মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, ট্রু মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে। শুধু হাত তোলার জন্য হাত তুলবা না। আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, একটা চ্যালেঞ্জ নিয়ে দেখো জীবনে, একটা পড়াশোনা করে দেখো যে আসলে কতটুকু পরিবর্তন হয়, আসলে তুমি সলভ করতে পারো কিনা, আসলে তুমি ভালো শিক্ষার্থী কিনা। একবার যখন তোমার এই ভয় কেটে যাবে, তুমি যখন পড়ার সিস্টেম বুঝে যাবা, তুমি যখন পড়ার নিয়মকানুন বুঝে যাবা, দেখবা যে তোমাকে আর আটকানোর কোনো দরকার নেই, এবার তুমিই তোমার মতো করে চলতে পারো। আর না হলে সারা জীবন এই কান্নাকাটি করতে 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 সামনে যাবা। এরপরে ভাইয়া টেনে টুনে এইচএসসি পরীক্ষা, তারপরে ভাইয়া এইচএসসি পরীক্ষা তো ভালো হয়নি, কি করব, মেডিকেল ভর্তি পরীক্ষা দিব কি দিব না, অনেকে চুপচাপ দেয়, বাবা মাকে বলতে পারে না যে আমি দিব না, তাহলে তো খবর আছে। সো দেয়, কিন্তু জানে ও পরীক্ষায় পাশ করবে না, অযথায় রেজাল্ট খারাপ, সব কিছু খারাপ, দরকার নাই। পড়াশোনা করলে জেনুইনলি করো, আর না হলে এইচএসসি এসব ছেড়ে দিয়ে অন্য কাজে লাগো, এটা অনেক ভালো। অযথা এখানে সময় নষ্ট করে কিছু শিখতে পারবা না, শিখলে ভালোভাবে শিখো, জেনুইনলি শিখো। সো এই চ্যালেঞ্জ মেয়াদ থাকবে তোমরা 2 দিন। সো এই 2 দিনের মধ্যে যারা মেসেজ দিবা তাদেরকে ভাইয়া যে কোনো একটা বিষয় প্রোভাইড করে দিব, সবগুলো ক্লাস তোমরা চাইলে রেকর্ডেড করে ফেলতে পারবা, ঠিক আছে? আর যারা ভর্তি হতে চাচ্ছ, আমাদের আগামী শনিবার থেকে নেক্সট সাইকেল শুরু হচ্ছে আগের ক্লাসের, সবগুলো তুমি ক্লাস তো পাচ্ছই, নেক্সট সাইকেলে সব কিছু তো মানে সামনে তো কন্টিনিউ করতে পারছো। পুরো এইচএসসি লাইফে যত কিছু তোমার প্রয়োজন হয় সব কিছুই ভাইয়া এখানে একত্রে প্রোভাইড করে দিচ্ছি, সেটা যে কোনো রিসোর্স হোক, যে কোনো ক্লাস হোক, যে কোনো হোক, এভরিথিং ভাইয়া এক জায়গায় প্রিপেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। শনিবার থেকে আমাদের আবার নতুন ক্লাস শুরু হবে। ভালো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।